উষা কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো, তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে তোমাদের আজকে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হবে, যে তোমাদের কাদের কোথায় প্রবলেম আছে সেগুলো নিয়ে বলো, তারপর আমরা দেখে একে একে তোমাদের প্রবলেমগুলো শুনি এবং কনসেপ্টগুলো দেখি ক্লিয়ার করা যায় কিনা। বলো, কার কোথায় প্রবলেম আছে? স্যার আমার ঘর্ষণের সমস্যা। ঘর্ষণ রিলেটেড প্রবলেম বেশি। আচ্ছা, ঠিক আছে। এরপর স্যার ঘর্ষণ রিলেটেড হচ্ছে এমসিকিউ আছে, তারপর হচ্ছে ম্যাথও আছে। ঠিক আছে, আমরা একটু মার্কিং করি। ঘর্ষণ রিলেটেড প্রবলেমে সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে। মাজারুল, তোমার? জি স্যার, স্যার দুই তিনটা স্যার ম্যাথ বাই করছি স্যার। দুই তিনটা ম্যাথ ডিফিকাল্ট বের করেছো। আচ্ছা, ঠিক আছে। ঘর্ষণের বুসরা যেটা বলছিল, ঘর্ষণ রিলেটেড ম্যাথগুলোতে সমস্যা। ঘর্ষণ রিলেটেড কোন ধরনের ম্যাথে সমস্যা? মানে কি সারফেস কি সোজা সারফেসের জন্য, নাকি আনত তলের এই ধরনের সারফেসের জন্য, তলের জন্য? স্যার তলের জন্য। আনত তল নাকি স্ট্রেইট হরিজন্টালি, অনুভূমিক ভাবে যেটা সোজা থাকে সেটা? স্যার অনুভূমিক ভাবে যেটা। আচ্ছা, ঠিক আছে। কিরকম প্রবলেম? যেমন ধরো, এখানে এই কোন একটা বস্তু আছে, এই বস্তুর ভর মনে করো 5 কেজি। ঠিক আছে, এই বস্তুর ভর হচ্ছে 5 কেজি। এই বস্তুটা যেই তলে রাখা হয়েছে সেই তল ও বস্তুর মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক মনে করো 0.3। ঠিক আছে, তল ও বস্তুর মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.3। এখন আমাদেরকে যদি এরকম থাকে, ঠিক আছে, একটা তলের উপর একটা বস্তু রাখা হয়েছে, তাহলে এই বস্তুর ঘর্ষণ বলের মান কত? এই বস্তুর ঘর্ষণ বল আমরা কিভাবে ক্যালকুলেশন করব? ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করবো স্মল এর দিয়ে। এটা কত হয়? মিউ ইন্টু কত হয়? আর। এই মিউ এর পরিচয় কি? এই মিউটাই হচ্ছে গিয়ে ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, এখানে মিউ এর মান হচ্ছে গিয়ে 0.3। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে ঘর্ষণ গুণাঙ্ক 0.3। আর প্রতিক্রিয়া বল কোথায় কাজ করে? প্রতিক্রিয়া বল কাজ করে হচ্ছে কোন একটা বস্তুর উপর যেই তলে আছে সেই তলের দিকে লম্ব বরাবর উপরের দিকে প্রতিক্রিয়া বল কাজ করে। যেই তলে একটা বস্তু রাখা আছে সেই তলের উপর, সেই তল থেকে লম্ব বরাবর, যেমন এই তল আছে, এই তলের লম্ব দিকে উপরে বরাবর হচ্ছে প্রতিক্রিয়া বল কাজ করবে। এখন প্রতিক্রিয়া বল যখন কাজ করবে তখন আমাদেরকে দেখতে হবে এই বস্তুটা প্রতিক্রিয়া বলের বিপরীতে অন্য কোনো বল আছে কিনা। অবশ্যই আছে, সেটা হচ্ছে গিয়ে কি বস্তুর ওজন। তাহলে দেখতে পাচ্ছি এই বস্তুর ওপর উলম্ব বরাবর দুইটা ফোর্স কাজ করছে, একটা হচ্ছে প্রতিক্রিয়া বল, একটা হচ্ছে ওজন। যেখানে প্রতিক্রিয়া বল হচ্ছে গিয়ে কি ওজন দ্বারা প্রশমিত হয়ে যায়, মানে ব্যালেন্সড হয়ে যায়। এই বস্তু যদি তলের উপর থাকে তাহলে এই বস্তুটা এই তলেই যদি থাকে, তলের উপরে যদি না যায়, তল ভেদ করে যদি নিচেও না আসে, তাহলে আমরা বলতে পারবো উপরে এই প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স আর ওজন কি হবে? প্রশমিত হবে। তখন আমরা ঘর্ষণ বল এই মিউ এর মান কত লিখতে পারবো? 0.3 লিখতে পারবো। আর প্রতিক্রিয়া বলটা ওজনের সমান যেহেতু হবে, তাহলে প্রতিক্রিয়া বল আর এর বদলে আমরা লিখতে পারবো এম ইন্টু জি। তাহলে এটা কত হবে? 0.3। এম এর মান হচ্ছে গিয়ে কত? 5 কেজি। আর এখানে প্রতিক্রিয়া বলের মান কত? জি এর মান কত? 9.8। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আমরা কিসের মান পাবো? ঘর্ষণ বলের মান পাবো। কত হয় এখানে ঘর্ষণ বলের মান? যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, 0.3 গুণ 5, 9.8, এখানে ঘর্ষণ বলের মান হয় 14.7। ঠিক আছে, 14.7 নিউটন। বলতো এই বস্তুটাকে সামনের দিকে চলার পথে তাহলে বাধা দেবে কে? এই ঘর্ষণ বলটা এই বস্তুটাকে সামনের দিকে চলার পথে বাধা দিবে। এখন সামনের দিকে চলার পথে যদি বাধা দেয়, তাহলে সর্বোচ্চ কত বল প্রয়োগ করতে হবে এই বস্তুটাকে যদি আমি ডান দিকে চালাই, ডান দিকে সরণ ঘটাইতে চাই,
তাহলে বস্তুটার বিপরীত দিকে কাজ করবে হচ্ছে গিয়ে কে, এই ঘর্ষণ বল কাজ করবে। কারণ তুমি একটা বস্তুকে যেদিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবা তার ঠিক বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে। তাহলে তুমি ধাক্কা দিবা কি, এফ পরিমাণ বল প্রয়োগ করবা। তাহলে সর্বনিম্ন কত বল প্রয়োগ করতে হবে এই 5 কেজি বস্তুর ওপর, যাতে করে এই বস্তুটা চলতে শুরু করে? কি মনে হয় সর্বনিম্ন কত বল প্রয়োগ করতে হবে? 14.7 নিউটন। 14.7 নিউটন হচ্ছে গিয়ে কি সর্বনিম্ন এই বল প্রয়োগ করতে হবে। কেন? কারণ আমার বাধাই আছে 14.7 নিউটন। তাহলে আমি যদি এই বস্তুর উপর 14.7 নিউটন ঘর্ষণ বলের থেকে কম বল প্রয়োগ করি, তাহলে এই 5 কেজি ভরা বস্তুটাকে সরাইতে পারবো না। তাহলে 5 কেজি ভরা বস্তুটাকে সরাতে হলে মিনিমাম আমাকে 14.7 নিউটন বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি, দাঁড়াও আজানটা একটু শেষ হয়ে নেক, তারপর কথা বলছি। ওকে, তো আমরা এখানে দেখতে পেলাম যে এই বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে। তাহলে খুব সহজে আমরা লিখতে পারি প্রয়োগকৃত বল কত, 14.7 নিউটন। আচ্ছা, এখন এই বস্তুর উপর যদি আমি বলের পরিমাণ মনে করো 20 নিউটন বল প্রয়োগ করি, এটা হচ্ছে মিনিমাম। প্রয়োগকৃত বল হচ্ছে গিয়ে সর্বনিম্ন। ঠিক আছে, সর্বনিম্ন এই বল প্রয়োগ করতে হবে। এখন এই 5 কেজি বস্তুর ভরের উপর যদি ডান দিকে আমি 20 নিউটন বল প্রয়োগ করি, তাহলে তার একটা লব্ধি বল থাকবে। তাহলে আমরা লিখতে পারি লব্ধি বল কত হয়। লব্ধি বল কত হবে, 20 নিউটন বিয়োগ কত হবে, 14.7 নিউটন। তারপর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে রেজাল্ট। মানে কি, এই বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুটা বিপরীত দিকে একটা ঘর্ষণ বল 14.7 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছে। তাহলে এই বস্তুটাকে তার রেজাল্ট ফোর্স কত, রেজাল্ট ফোর্স আমরা বিয়োগ করে বের করতে পারবো। খেয়াল করে দেখো, এখানে প্রয়োগকৃত বল 20 নিউটনের 14.7 নিউটন ব্যবহারই হবে এই ঘর্ষণ বলটাকে ওভারকাম করার জন্য, ঠিক আছে, অতিক্রম করার জন্য। তারপর বাকি যে ফোর্স থাকবে এই বস্তুটা সেই ফোর্সই সে অনুভব করবে। বোঝা গেছে? আচ্ছা, এটা নিয়ে আই থিঙ্ক কোনো কনফিউশন থাকার কথা না। এখন যদি আমরা একাধিক ফোর্স যদি থাকে, ঠিক আছে, একাধিক ফোর্স যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি রকম হবে সেই ধরনের ম্যাথগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। একাধিক ফোর্স বলতে কিরকম, যেমন এখানে আমি একটা বল প্রয়োগ করেছি 20 নিউটন, আমি যদি এই বস্তুটাকে আরেকটা বল প্রয়োগ করি, মনে করো 30 নিউটন বল প্রয়োগ করলাম, এই 20 নিউটন আর 30 নিউটন মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে মনে করো 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ধরনের যদি থাকে, তাহলে এই যে 30 নিউটন বল প্রয়োগ করলাম, এই 30 নিউটন বলের দুইটা উপাংশ থাকবে। একটা হচ্ছে গিয়ে তোমার অনুভূমিক অক্ষ বরাবর, আর একটা হচ্ছে গিয়ে আমাদের উলম্ব অক্ষ বরাবর। তো অনুভূমিক অক্ষ বরাবর উপাংশটা কি হবে, সেটা হচ্ছে কি 20 নিউটনের সাথে যোগ হবে, সেটা হচ্ছে কি 30 cos 30 ডিগ্রি। আরেকটা এই 30 নিউটন বলে আরেকটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে কি কোণ বরাবর 30 sin
30 ডিগ্রি, এটা কোথায় থাকবে? এই যে আর এর সাথে থাকবে, 30 সাইন 30 ডিগ্রি, এটা হচ্ছে আর এর সাথে থাকবে। এখন হচ্ছে কি আমাদের হচ্ছে দেখতে হবে এই বস্তুটা এই 30 নিউটন বলের দুটো অংশ, একটা হচ্ছে 30 cos 30 ডিগ্রি, সেটা ডান দিকে কাজ করবে, আর 30 sin 30 ডিগ্রি উপরে কাজ করবে। উপরে যেহেতু কাজ করেছে তাহলে আর এর সাথে এটা যুক্ত হয়ে যাবে, কারণ আর সবসময় এখানে থাকবে। আর নিচে কে আছে? ডাব্লিউ আছে। তো এই বস্তুটি যদি আমাদের এরকম থাকে যে বস্তুটি যদি তল বরাবর চলতে শুরু করে তাহলে নাম্বার 1 প্রতিক্রিয়া বল কত, নাম্বার 2 লব্ধি ত্বরণ কত হবে। ওকে, লব্ধি ত্বরণ কত হবে। এই ম্যাথটা কি পারবা বুশরা? হ্যাঁ স্যার। পারবা? আচ্ছা, এটা বাকিরা কি পারবা? উদয়, খালিদ, মাজারুল? জি স্যার। ওকে, করে ফেলো তো, দেখো তো কত হয়, প্রতিক্রিয়া বলের মান কত হয় আর লব্ধি ত্বরণের মান কত হয়, সেটা একটু ক্যালকুলেশন করে ফেলো। আমিও তোমাদের সাথে সাথে করে ফেলি। উদয় পারবা এটা? মনে তো হইতেছে। মনে হচ্ছে না কেন? স্যার ভর স্যার কত কেজি স্যার? ভর হচ্ছে 5 কেজি। এই বস্তুর ভর হচ্ছে গিয়ে কত? 5 কেজি, এবং ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে গিয়ে 0.3। কেন পারবা না সেটা একটু বলি। এখানে একটা 5 কেজি ভরের বস্তু আছে, এই বস্তুটাকে দুইটা ফোর্স দিয়ে টানতেছিল, একটা হচ্ছে এফ, এটা 20 নিউটন ছিল, আর একটা হচ্ছে 30 নিউটন বল দিয়ে, দুইটা দড়ি দিয়ে এই বস্তুটাকে আমি টানতেছি। এখন এই 30 নিউটন ফোর্সে দুটো উপাংশ কাজ করবে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ 20-এর সাথে মানে 20-এর সাথে কাজ করবে, এই কারণে 20-এর সাথে আমরা যোগ চিহ্ন দিয়েছি। আর 30 sin 30 ডিগ্রি এটার উলম্ব উপাংশটা প্রতিক্রিয়া বলের সাথে কাজ করবে, কারণ প্রতিক্রিয়া বল সবসময় তল বরাবর উপরের দিকে থাকে। তাহলে বস্তুটি তল বরাবর চলতে যদি শুরু করে তাহলে কি এই বস্তুটা এই তল বরাবর চলতেছে, এদিক দিয়ে চলতেছে, মানে কি বস্তুটা উপরে যাচ্ছে না নিচেও যাচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি উপরে যে দুইটা ফোর্স আছে এই দুইটা ফোর্স তার ওজনের সমান, এভাবে বলতে পারি। এই ধরনের ম্যাথ তো আমরা অনেক করছি। উপরের দুইটা ফোর্স এখানে, আর এই যে এই ফোর্সটা হচ্ছে গিয়ে এটা কার সমান? ডাব্লিউ এর সমান। কেন? কারণ বস্তুটা এই তল ভেঙে নিচেও চলে আসতেছে না, আবার এই তল থেকে উপরে চলে যাচ্ছে না। যদি উপরে চলে যায় তাহলে আমাদের বুঝতে হবে উপরে এই ফোর্সটা ডাব্লিউ থেকে বেশি, আর যদি ভেঙে নিচে চলে আসে তাহলে বলতে পারবো ডাব্লিউ এর মান এই দুইটা ফোর্স থেকে বেশি। যেমন তুমি মনে করো একটা বিশাল একটা ভারী 10 ইঞ্চি একটা ইটকে তুমি যদি একটা পাতলা টিস্যু পেপারের উপর রাখো তাহলে কি হবে? ভেঙে পড়ে যাবে বা ছিঁড়ে পড়ে যাবে। কেন পড়ে যাবে? কারণ ওই ইটের ওজন তার প্রতিক্রিয়া বল থেকে অনেক বেশি হয়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রতিক্রিয়া বল কিভাবে কাজ করবো? তো আমরা দেখতে পাচ্ছি তল বরাবর, আমরা যখন 1 নম্বরটা সমাধান করবো তখন দেখতে পারি আর প্লাস 30 আর সাইন, এর মান 34 স্যার, হ্যাঁ 34 নিউটন। 34 হবে, এটা আমারও এসছে। আর আর প্লাস 30 সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু কত আসে? ডাব্লিউ আসে। তো এখানে 30 আর ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ মান হচ্ছে গিয়ে ডাব্লিউ কে এমজি দিয়ে প্রকাশ করতে পারবো। এম কার মান? 5 কেজি, জি হচ্ছে 9.8। এখানে সবার মান ক্যালকুলেশন করে আর এর মান আমাদের আসছে 34 নিউটন। ঠিক আছে, এখন নাম্বার 2 বলছে লব্ধি ত্বরণ কত। আচ্ছা বলো তো, এই তলে কি ঘর্ষণ বল থাকবে নাকি থাকবে না? কি মনে হয়? তো অবশ্যই থাকবে স্যার, অবশ্যই ঘর্ষণ থাকবে। গুণাঙ্ক আছে যখন সে থাকবে। হ্যাঁ, যেহেতু ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে তাহলে আমরা ঘর্ষণ গুণাঙ্কের মান দেখেই বলতে পারছি এই তলের ওপর একটা ঘর্ষণ বল থাকবে। আর ঘর্ষণ বলের সূত্র কি? এফ এস ইকুয়ালস টু কত? মিউ এস ইন্টু আর, ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু প্রতিক্রিয়া বল। ঘর্ষণ গুণাঙ্কের মান কত? 0.3, আর প্রতিক্রিয়া বলের মান কত? 34। এটা ক্যালকুলেশন করে আমরা ঘর্ষণ বল পেয়ে যাব। তার মানে কি এই দুইটা ফোর্স, এইখানে যে দুইটা ফোর্স আছে এই দুইটা ফোর্স এই বস্তুটাকে ডান দিকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু ঘর্ষণ বল তাকে বাধা দিচ্ছে। কত বলে বাধা দিচ্ছে? এই পরিমাণ বলে তাকে বাধা দিচ্ছে।
এখন আমি দেখব যে এই যে দুইটা ফোর্স মিলে যে বস্তুটাকে টানতেছে এটা কি ঘর্ষণ বল থেকে বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে তো ঘর্ষণ বল এই বস্তুটা চলতে শুরু করবে, আর যদি এই বস্তুর দুইটা বলের মান ঘর্ষণ বল থেকে কম হয় তাহলে বস্তুটা স্থিরই থাকবে, তখন লব্ধি ত্বরণ আমি কি লিখতে পারবো, শূন্য লিখতে পারবো। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বলটা আমরা করে ফেলবা। তাহলে এখানে আমি কত বল প্রয়োগ করেছি সেটা যদি করে ফেলি, প্রয়োগকৃত বল কত হবে, 20 প্লাস 30 cos 30, 20 প্লাস 30 cos 30 ডিগ্রি সমান সমান কত হয় এটা, এটা যদি আমরা করে ফেলি 20 প্লাস 30, 45.98। এটা আসে 45.98। আমরা 46 বলতে পারি, সমস্যা নাই, এটাকে আমরা 46 নিউটন বলে ফেলি। আর এখানে আসে কত, ঘর্ষণ বলের মান কত আসে, স্যার 10.2। 0.34, এটা আসে 10.2। তাহলে বলো এই বস্তুটা কি চলতে শুরু করবে নাকি করবে না, অবশ্যই চলতে শুরু শুরু করে, করবে স্যার। কারণ প্রয়োগকৃত বলের মান ঘর্ষণ বল থেকে অনেক বেশি। তাহলে লব্ধি বল আমরা হিসাব করে ফেলতে পারবো, লব্ধি বল কত হবে, 46 মাইনাস 10.2, এটা 10.2 ছিল। তাহলে আমরা লব্ধি বল ক্যালকুলেশন করলে লব্ধি 7.16 স্যার। স্যার ইয়ে হবে, ত্বরণ হবে স্যার। হ্যাঁ, আমরা লব্ধি বল ক্যালকুলেশন করতে পারলে লব্ধি বলকে আমরা 5 কেজিতে ভাগ করলে লব্ধি ত্বরণ আমাদের চলে আসবে। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে ঘর্ষণ থেকে, পারবা এখন? জি স্যার। ওকে, এখন আমরা আরেকটা ম্যাথ করব। ঠিক আছে, এই ম্যাথটা করলে ঘর্ষণ সম্পর্কে আরেকটু আমরা ক্লিয়ার হব। ঠিক আছে, এটা সবাই করবা, এই ধরনের ম্যাথ আমরা অনেকবার করেছি, আজকে আরেকবার প্র্যাকটিস করতেছি, কারণ আমাদের আজকে প্র্যাকটিস করার কথা ছিল, তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল। ঠিক আছে, এইখানে হচ্ছে একটা তল ড্র করলাম, এই তলের উপর একটা বস্তুকে আঘাত করলাম, অথবা আঘাত হওয়া দরকার নেই, এই বস্তুটা আগে থেকে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। ঠিক আছে, চলতেছিল, সে হচ্ছে গিয়ে কি করলো, 10 সেকেন্ড পর সে বস্তুটা থেমে গেল। ঠিক আছে, এমনি মনে করো একটা ফুটবলকে আমি ধাক্কা দিলাম, যখন আমি ধাক্কা দিলাম তখন দেখলাম তার বেগের মান 20, 10 সেকেন্ড পর ফুটবলটা থেমে গেল। ঠিক আছে, 10 সেকেন্ড পর ফুটবলটা থেমে গেল, আমাদের এখানে হিসেব করতে হবে এইখানে ঘর্ষণ বল কত, নাম্বার 1, নাম্বার 2 এখানে আমাদের হিসেব করতে হবে প্রতিক্রিয়া বল কত, প্রতিক্রিয়া বল কত, নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে গিয়ে ঘর্ষণ গুণাঙ্ক কত, এইগুলো আমাদেরকে হিসাব করতে হবে। আচ্ছা বলো তো বস্তুটা কেন থেমে যায়, কারণ বিপরীত দিক থেকে কোনো একটা ঘর্ষণ বাধা, বল কাজ করে স্যার। হ্যাঁ বিপরীত দিক থেকে কোনো একটা বাধা কাজ করে, এখন এই বাধাটা আর কেউ না, সেটা হচ্ছে গিয়ে কে, ঘর্ষণ বল। ঠিক আছে, তো আমরা কিভাবে কাজ করব, নাম্বার 1 সমাধান করার সময় আমি দেখব এখানে শেষ বেগের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে বস্তুটাকে থামাইতে বিপরীত দিকে কত ত্বরণ কাজ করছে বা মন্দনের মান কত সেটা আমরা ক্যালকুলেশন করে ফেলি। আসো, ফর্মুলা কি, এ ইকুয়াল কত, ভি মাইনাস ইউ বাই টি, ভি এর মান কত 20 বিয়োগ, সরি শেষ বেগের মান কত 0, আদি বেগের মান 20, টাইম কত 10 সেকেন্ড, তাহলে এখানে কত আসে -2 মিটার পার সেকেন্ড। তাহলে মন্দন কত ছিল, -2 মিটার পার সেকেন্ড। এই বস্তুর ভর মনে করো 10 কেজি। ঠিক আছে, তাহলে বাধাজনিত বল, এই বাধাজনিত বলকেই কি আমরা ঘর্ষণ বল বলতে পারবো না, ঘর্ষণ বল কত জি আমরা স্যার। তখন লিখতে পারবো এম এ, এম এ কত, এম এর মান হচ্ছে গিয়ে 10 কেজি, আর বাধা আসতেছে, মন্দন কাজ করতেছে 2। ঠিক আছে, এখানে আমরা 2 নিয়ে কাজ করবো, কারণ যেহেতু আগেই বলে দিয়েছি ঘর্ষণ বল, তাহলে আমাকে ঘর্ষণ যেহেতু অপোজিট দিকে কাজ করে এখানে মাইনাসটা ইন্ডিকেট করি নাই, তাহলে এখানে কত হবে 20 নিউটন। তো এখান থেকে আমরা খুব সহজভাবেই করতে পারলাম, এখানে কত বাধা কাজ করতেছে, এই বস্তুটার উপর 20 নিউটন বল বাধা কাজ করতেছে। ঠিক আছে, নাম্বার 2 জানতে যাচ্ছে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে, একটা বস্তু ডান দিকে যতই চলাফেরা করুক না কেন তার প্রতিক্রিয়া বলের ডিরেকশন কখনোই চেঞ্জ হবে না, প্রতিক্রিয়া বলের ডিরেকশন কোন দিকে কাজ করবে, সোজাসুজি উপর দিকে, সেটা কার সমান হবে, ওজনের সমান হবে। তাহলে আমি প্রতিক্রিয়া বল সমান সমান ওজন এখানে লিখতে পারি এম জি, এম এর মান কত 10, জি এর মান কত 9.8। ঠিক আছে, কত হবে 98 নিউটন হবে। এটা হচ্ছে প্রতিক্রিয়া বলের মান চলে আসছে। নাম্বার 3 ঘর্ষণ গুণাঙ্ক,
ঘর্ষণ গুণাঙ্ক কত? এইটা, এটা মানে কত? Fs বাই আর। তাহলে মিউ এস ইকুয়াল টু কত? Fs বাই আর। মিউ এস এর মান কত? Fs এর মান হচ্ছে 20, আর এর মান হচ্ছে 98। তাহলে উপরে নিউটন নিউটন কেটে যাবে, তাহলে বাকি থাকবে 20 ডিভাইডেড বাই 98। কত হবে? 0.204। এই হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক। বুঝা গেছে? ওকে, এই ধরনের ম্যাথ আসলে আমরা আশা করি পারবো। এবার বাকিদের প্রবলেম বলো। বাজারুল, তোমার কোথায় প্রবলেম ফাইন্ড আউট করেছো? কোন ধরনের ম্যাথ? স্যার বের করে নি স্যার। বের করো না এখনো? স্যার 270 পৃষ্ঠা স্যার, 4.10। আচ্ছা, 200 কত পৃষ্ঠা? 70 পেজ। 270 পেজের 4.10। আচ্ছা ঠিক আছে। আর কার কোথায় সমস্যা? স্যার এটাতে আমারও সমস্যা আছে। 6 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে। 4 কেজি ভরের অপর একটি বস্তু এত বেগে দক্ষিণ দিকে চলছে। কোন একটা বস্তু সংঘর্ষ ফলে দ্বিতীয় বস্তুটি 2.5 মিটার বেগে পিছিয়ে গেল। প্রথম বস্তুটি বেগ কত হবে? আচ্ছা, উত্তর দক্ষিণ তো কি অপোজিটে কাজ করে না লম্বভাবে কাজ করে? হুম, অপোজিটে কাজ উত্তর করে। দক্ষিণ স্যার, অপোজিট। অপোজিটে। তো এটা তো সহজ ম্যাথ ছিল। এটা মনে করো উত্তর দিক, এটা মনে করো দক্ষিণ দিক। সাউথ নর্থ হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে সাউথ হচ্ছে দক্ষিণ। এখন আমাদের কি বলেছে? 6 কেজি ভরের বস্তু উত্তর দিকে চলতেছে। এইখানে একটা বস্তুর ভর হচ্ছে গিয়ে 6 কেজি, সে কোথায় চলতেছে? উত্তর দিকে চলছে। কত বেগে চলছে? 5 মিটার পার সেকেন্ড বেগে। আর একটা 4 কেজি ভরের একটা বস্তু দক্ষিণ দিকে চলছে। এখানে একটা 4 কেজি ভরের বস্তু ড্র করি। এই বস্তুটা কোন দিকে চলছে? দক্ষিণ দিকে। কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এটা হচ্ছে গিয়ে প্রথম বস্তু, ফার্স্ট। আর এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বস্তু। ওটা 4 কেজি ভরের বস্তুকে দ্বিতীয় বস্তু বলছে, 6 কেজি ভরের বস্তুকে প্রথম বস্তু বলছে। এখন বললো কোনো এক সময় বস্তু দুটির মধ্যে সংঘর্ষের ফলে দ্বিতীয় বস্তুটি পিছিয়ে গেল। পিছানো মানে কি? সে দক্ষিণ দিকে চলা শুরু করতেছে না? এটা তো সংঘর্ষের আগে। সংঘর্ষের পরে কি হবে? এই যে 4 কেজি ভরের বস্তুটা আছে, সেটা এই দিকে চলতে শুরু করলো। এদিকে কত বেগে চলতে শুরু করলো? 2.5 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। আর এই যে প্রথম যে বস্তুটা আছে, 6 কেজি ভরের বস্তুটা ছিল, সে কোথায় যাবে? ডানে যাবে না বামে যাবে? সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে। ডায়াগ্রাম বুঝছো? চিত্র বোঝা গেছে সবার কাছে? জি স্যার, জি ওকে, স্যার। এবার আমরা কাজ শুরু করি। আমি আমার স্যার প্রশ্নটা ছিল স্যার যে স্যার 2.5 স্যার যে মিটার পার সেকেন্ড ব্যাকটা স্যার, এটা ঋণাত্মক হলো না কেন স্যার? আচ্ছা, আমরা দেখি, আসো ম্যাথ করি আমরা। আমরা ধরে নিই দ্বিতীয় বস্তুটা ডান দিকে চলতেছে, এটাকে আমরা পজিটিভ ধরি, এই 2 কে পজিটিভ ধরি। তাহলে কত হবে? সংঘর্ষ আগে কত হবে? 4 গুণ 2 যোগ কত হবে? 6 গুণ -5 হবে না? দেখো তো, ঠিক জি লিখছি? স্যার। ওকে, সমান সমান সংঘর্ষের পরে কত হবে? এই 6 কেজি ভরের বস্তুর বেগ মনে করো ভি, তাহলে 4 কেজি বস্তুর ভর কত হবে? -2.5 হবে না? বুঝছো? 4 স্যার কেজি এটা স্যার ওকে এটা পজিটিভ হবে না স্যার? কেন? কারণ এই 2 কে তুমি কি ধরছো? পজিটিভ ধরছো না? জি স্যার। আর এই 5 কোন দিকে চলতেছিল? বাম দিকে। বাম জি দিকেরটাকে স্যার। তুমি নেগেটিভ ধরছো, তাহলে এই 2.5 কোন দিকে চলতেছে? বাম দিকে না? তো এইটাকে জি নেগেটিভ স্যার। ধরলে এটাকে নেগেটিভ ধরতে হবে না? জি স্যার, আর বুঝতে পারেন স্যার। 6 কেজি বস্তুর ভরের বেগ সেটা কোন দিকে চলছে আমি জানি না, আমি ধরে নিলাম প্লাস। মাইনাস আসলে অটোমেটিক আসবে। সবাই বুঝছো এটা? তারপর ক্যালকুলেশন করো। স্যার 4 দ্বিগুণে 8, 5 6 30, আর এখানে থাকবে 4 দ্বিগুণে 8 10, -10 হবে। -10টা এই পাশে চলে আসলে কত হবে? +10, আর 6 দিয়ে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে ভি। ঠিক আছে? কত হবে খেয়াল করো। 2 হবে স্যার, 2। -30 + 10 ডিভাইডেড বাই 6 হলে কত হবে? 2 হবে, -2 হবে, তাই না? ভি এর মান -2 মিটার পার সেকেন্ড। তার মানে
প্রথম বস্তুটা যেহেতু মাইনাস দিক কোনটা, এই পাশে ছিল না? তার মানে 6 কেজি ভরের বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে চলছিল? উত্তর দিকে। তাহলে আমি যখন লিখবো ভি এর মান -2 মিটার পার সেকেন্ড, তার মানে বলতে পারবো 6 কেজি ভরের বস্তুটি 2 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে চলছে, উত্তর না দক্ষিণ? কি লিখবো? উত্তর স্যার। উত্তর দিকে। উত্তর দিকে চলছে, উত্তর দিকে চলবে। বুঝা গেছে সবাই? হ্যাঁ স্যার। জি Okay. স্যার। সহজ একটা ম্যাথ ছিল। আর কোনটা বলো? স্যার স্যার 2018 সালের স্যার বোর্ডের একটা প্রশ্ন ছিল স্যার। বইতে আছে কোশ্চেন? স্যার আমি তো স্যার গাইড থেকে স্যার বের করলাম। জানি না। কোন বোর্ড সেটা একটু বলো। স্যার 2018 স্যার খ সেট। 2018 আমার কাছে কোশ্চেন আছে, একটু ধৈর্য ধরো, আমি একটু বের করে নেই কোশ্চেনটা কোথায় আছে। নিউটনে বলো বিদা না? পেয়েছি, বলো 2018 সালের হেড প্রথম লাইনটা বলো। স্যার একটি সুতার সাহায্যে 2 কেজি আচ্ছা, ভরের বুঝতে একটি পেরেছি, বস্তুকে বুঝতে ঝুলিয়ে। পেরেছি। ওকে, আমি সেই স্ক্রিনে যাই, তুমি দেখতে পাবা। ওকে, এটাই তো না 8 নাম্বারটা? দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, 8 নাম্বার ম্যাথটা এই যে এটা। কি বলছে যে একটি সুতার সাহায্যে 2 কেজি ভরের বস্তুকে ঝুলিয়ে বস্তুটিকে কত, বস্তুটিকে 2, বইতে কত দেওয়া আছে? 2.2, 2.2। 2.2। হ্যাঁ, এটা 2.2 হবে। এটা 2.2 মিটার পার সেকেন্ড সমত্বরণে কি করলো, 5 মিটার উপরে উঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো হলো। গ নাম্বার বলছে উপরে উঠার সময় সুতার টান কত হবে। ঠিক আছে। নাম্বার ঘ, যন্ত্রটিকে উঠাতে বা নামাতে সুতার টান করতে কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে। ঘ নাম্বারটা কাজ জানতে চেয়েছে, এটা আমরা পরের চ্যাপ্টারে গিয়েও করতে পারবো। গ নাম্বারটা পারো নাই নাকি ঘ নাম্বারটা পারো নাই? স্যার ঘ নাম্বার স্যার। ঘ নাম্বারটা যন্ত্রটিকে উঠাতে বা নামাতে। আচ্ছা, উঠানোর সময় আমরা দেখব প্রয়োগকৃত বলের মান কত, এবং নামানোর সময় আমি দেখব সুতার টান কত। ঠিক আছে। আমাদের কাজের মান, সমস্যা স্যার নামানোর ক্ষেত্রে স্যার। নামানোর ক্ষেত্রে সমস্যা। আচ্ছা ঠিক আছে, আগে দেখে নেই যে নামানোর সময় সুতার টান কত আর উঠানোর সময় সুতার টান কত। কত মিটার? 5 মিটার। 2 দশমিক আমাকে হেল্প করে কোশ্চেনটা বলে আমি হচ্ছে গিয়ে বোর্ডে চলে যাচ্ছি। ওকে, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। লিফটের ম্যাথ এই ধরনের ম্যাথ সমাধান দিয়ে করা হয়। এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। যেমন ধরো এখানে আমরা একটা বস্তু রেখেছি, এই বস্তুর ভর হচ্ছে গিয়ে 10 কেজি, তাহলে বস্তুর ওজন কত হবে? 98 নিউটন হবে না? কোথায় কাজ করবে? সোজাসুজি নিচের দিকে। তুমি ধরো এই বস্তুটাকে উপরে বল প্রয়োগ করলা 90 নিউটন, তাহলে কি এই বস্তুটাকে তুমি উপরে উঠাতে পারবা? এই বস্তুটাকে তুমি 90 নিউটন বল প্রয়োগ করে উপরে উঠানোর চেষ্টা করছো, তাহলে কি এই বস্তুটাকে উপরে উঠাইতে পারবা? জি না স্যার। পারবা না। মিনিমাম কত বল প্রয়োগ করতে হবে? 98 নিউটন বল প্রয়োগ করতে 98 হবে। নিউটন। হ্যাঁ, তার মানে এই ফোর্সের মান মিনিমাম কত হইতে হবে? 98 নিউটন হইতে হবে। তুমি যদি 98 থেকে আরো এক্সট্রা ফোর্স দাও, তখন সে কি হবে? সেই এক্সট্রা ফোর্স নিয়ে এই বস্তুটাকে উপরের দিকে উঠতে শুরু করবে। তাহলে ওই বস্তুটাকে তুমি ধরো কত মিটার পার সেকেন্ড ত্বরণে উঠাতে শুরু করলো? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠাইতে শুরু করলা। তাহলে তোমাকে কত বল প্রয়োগ করতে হবে? সুতা দিয়ে যে টানতেছো, কত টান, সেই সুতার টান কত? টান হচ্ছে গিয়ে কি, এই যে 98 নিউটন যেটা বস্তুর ওজন, আর একটা কি এক্সট্রা ফোর্স লাগবে না? এক্সট্রা ফোর্স। জি স্যার। আর ওজনের বদলে আমি কি লিখতে পারি? mg। আর এক্সট্রা ফোর্সের বদলে আমি কি লিখতে পারি? ma। তোমরা পরীক্ষাতে ডাইরেক্ট এটা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এটা বোঝানোর জন্য আমি উপরের লাইনটা লিখলাম। তো এখন m কমন নাও, তাহলে কত হবে? g প্লাস a হবে। m কত ছিল কোশ্চেনে? কত ছিল m এর মান? 5 কেজি ছিল না? জি স্যার। 5 কেজি 2 কোশ্চেন কেজি ছিল। স্যার 2 কেজি। 2 কেজি ছিল। 2 ওকে, কেজি। 2 কেজি ছিল কোশ্চেনে। তাহলে আমরা কি লিখবো? m এর বদলে লিখবো 2, 9.8। আর এখানে কত ত্বরণে উপরে উঠাবো?
2.2 ত্বরণের 2.2 উপরে উঠাবো, তাহলে দেখবো সুতার টানের মান কত। আর যদি নিচে নামাইতে চাই তাহলে কি, তুমি যদি একটা বস্তুকে নিচে নামাতে চাও তাহলে ওজন যত বেশি, ওজন যখন ততটুকু যদি বল উপর থেকে ধরে রাখো তাহলে কি বস্তুটা নিচে নামবে? তোমাকে কি করতে হবে, বস্তুটাকে আস্তে আস্তে ছাড়তে হবে, সুতাটাকে একটু ঢিল দিতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে ছাড়তে হবে যাতে করে বস্তুটা আস্তে আস্তে নিচে নামতে শুরু করে। মানে কি করতে হবে, সুতার টান কমাইতে হবে, ঠিক আছে, সুতার টান কমাতে হবে। তখন এটা হচ্ছে উপরে ওঠার সময় টান, উপরে উঠানোর সময় টান। আর নিচে নামার সময় টান কত হবে? নিচে নামার সময় টানকে আমি যদি টি প্রাইম বলি, যেটা কত হবে, ওজন থেকে এই এফ বাদ দিতে হবে, তার মানে কত, mg মাইনাস ma। এই ফোর্সটা তোমাকে কম দিতে হবে, আগে যেটা এটা দিয়েছিল এখন এটা বাদ দিতে হবে ওজন থেকে, তাই না? কারণ ওজনের সমান যদি বল প্রয়োগ করে ধরে রাখো তাহলে বস্তুটা যেখানে আছে ওখানে থাকবে। যদি কম বল প্রয়োগ করো উপর থেকে তাহলে বস্তুটা নিচে নামতে শুরু করবে। সে কত কম বল প্রয়োগ করতে হবে, এই যে এই পরিমাণ বলটা বাদ দিতে হবে ওজন থেকে, বাদ দিলে এটা বাদ দিয়ে যে ফোর্স থাকে ওইটা তোমাকে প্রয়োগ করতে হবে, তবেই বস্তুটা নিচের দিকে নামতে শুরু করবে। তুমি পরীক্ষা হলে ডাইরেক্ট এটা লিখবা, ঠিক আছে, এটা লেখার দরকার নেই, এটা লেখার দরকার নেই। তাহলে আমাদের কি হবে, বস্তুটা এম কমন নিলে কত হবে, এম কমন নিলে হবে জি মাইনাস এ। এম এর মান কত, 2, 9.8 বিয়োগ 2.2। তো কত হবে এটা, এটা হবে 12 দুগুণে 24। আর এখানে কত হবে, 9 থেকে 2 চলে গেলে 7, 7.6 কত হবে, 12 2 হাতে 1, 7 15.2 15.2 নিউটন। তো উপরে উঠানোর সময় আমাকে 24 নিউটন বল প্রয়োগ করতে হবে এই ত্বরণে উপরে উঠাইতে হলে। আর এই ত্বরণে নিচে নামায়, একই ত্বরণে যদি নিচে নামাতে চাই তাহলে আমাকে কম বল প্রয়োগ করতে হবে। তাহলে কোন ক্ষেত্রে কাজ বেশি করতে হবে, ঠিক আছে, উপরে উঠানোর সময় কৃত কাজ, কাজ মানে কি, বল ইনটু সরণ না, তাই না, বল ইনটু জি স্যার। সরণ। এখন তুমি উপরে বল প্রয়োগ করেছো আবার নিচে বল প্রয়োগ করছো, তুমি উঠানোর সময় তুমি কত বল প্রয়োগ করছো, 24 নিউটন। তাহলে প্রয়োগকৃত বল ইনটু কত, কত সরণ ঘটাতে যাচ্ছ, 5 মিটার, এটা হবে কৃত কাজ। আর নিচে নামার সময় তোমার কৃত কাজের মান কত হবে, বল ইনটু কি, সরণ, তাই না, কত টান প্রয়োগ করছো, 15.2 ইনটু কত, 5 মিটার নিচে নামাবা। তাহলে কোথায় তোমাকে বেশি কাজ করতে হবে, উপরে উঠানোর সময় না নিচে নামানোর সময়? তো উপরে ওঠানোর সময় স্যার। এখন এটাই তো স্বাভাবিক না, একটা বস্তুকে যখন আমরা উপরে উঠাই তখন কি আমরা বেশি ঘেমে যাই বা হয়রান হয়ে যাই। আর একটা বস্তুকে যখন একই পরিমাণ ভারী বস্তুকে একই স্পিডে যদি নিচে নামতে চাই তাহলে আমাদের কাছে একটু ফ্লেক্সিবল মনে হয়, আমাদের কাছে একটু সহজ মনে হয়, আমরা কম টায়ার্ড হয়ে যাই। তাহলে আমাদের উপরে ওঠার সময় বেশি কাজ করতে হচ্ছে। বোঝা গেছে? জি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন এই চ্যাপ্টার নিয়ে? স্যার 287 পেজে 4.45 মিনিট। 287, 83, 87 পেজে 4.45 এটা। জি স্যার, মেটা আবেগন। ওকে, এখানে কি জানতে চেয়েছে, একটা দ্বীপ অক্সিজেন পরমাণু আছে, অক্সিজেন অণু, একটা অক্সিজেন কয় পারমাণবিক বলতে পারো? 2 2 পারমাণবিক। হাইড্রোজেন কয় পারমাণবিক? 2 তো H2 নাকি? দ্বিপারমাণবিক, H2O2, যেখানে O2 আছে সেগুলোই হচ্ছে সবই হচ্ছে দ্বিপারমাণবিক। তাহলে অক্সিজেন যদি দ্বিপারমাণবিক গ্যাস হয়ে থাকে তাহলে অক্সিজেনের কি হবে, 2টা পরমাণু আছে, একটা মনে করো এদিকে আছে আর একটা পরমাণু এদিকে আছে, এই মিলে অক্সিজেন অণু গঠিত হয়েছে। এখন এই অণুটা যদি এই ভর মধ্যবিন্দুকে কেন্দ্র করে চারপাশে এই বস্তুটা ঘুরে তাহলে, এবং এই বস্তুটা যেদিকে ঘুরবে এই বস্তুটা কি চারপাশে, এই যেমন কলমটা যদি এই পাশে একটা বল আছে এই পাশে একটা বল আছে, তাহলে এখন যদি আমি এইটাকে যদি চারপাশে ঘুরাইতে থাকি তাহলে এই অণুর জড়তার ভ্রামক বা এই পরমাণুর জড়তার ভ্রামক সাথে এই পরমাণুর জড়তার ভ্রামক কি করতে হবে, আমাকে যোগ করতে হবে না? বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। ওকে, তাহলে জড়তার ভ্রামকটা কত হবে, এই পরমাণুর জড়তার ভ্রামক প্লাস এটা পরমাণু। আমরা জড়তার ভ্রামকের সূত্র কি পড়ে আসলাম, সামেশন অফ এম আর স্কয়ার। এখানে যে দুইটা পরমাণু যেহেতু খুবই ক্ষুদ্র আকৃতির, একটা বিন্দু পরিমাণ, আর বিন্দুর জড়তা ভ্রামক কি হয়, এম আর স্কয়ার হয়। তাহলে এখানে আর এর মান কোনটুকু, এইটুকু, এটাও কি আর, এই
এই সেন্টার থেকে এই পরমাণু যত দূরে থাকবে, এই সেন্টার থেকে এই পরমাণু একই পরিমাণে দূরত্ব থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, এম, এটার জন্য যদি m1r1 স্কয়ার লিখি তাহলে এটা কত হবে, mr স্কয়ার হবে না, কারণ দুইটা পরমাণুর ভর তো একই রকমই হবে। বুঝা গেছে না, এখনো বুঝো নাই? জি স্যার। ওকে, স্যার বুঝছি। এখন বলেছে দুইটা পরমাণুর মধ্যবর্তী দূরত্ব d, এটা বলে দিয়েছে ওরা, তাই না? দুইটা পরমাণু মধ্যবর্তী দূরত্ব কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমি কি লিখতে পারবো r = d/2? লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। তাহলে কত জি লেখা স্যার। যাবে, m d/2 হোল স্কয়ার, আর এখানে লেখা যাবে m d/2 হোল স্কয়ার। তাহলে এখানে কত হবে, m d/2 হোল স্কয়ার কয়বার আছে, দুবার আছে। তাহলে আমি লিখতে পারি 2 m d/2 হোল স্কয়ার। তাহলে এখানে কত হবে, 4 হবে, কাটাকাটি ক্যান্সেল হয়ে গেলে 1/2 m d স্কয়ার হবে। এটা হচ্ছে জড়তার ভ্রামক। এখানে m হচ্ছে একটা পরমাণুর ভর নিয়ে বসাবা, আর d হচ্ছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা বসায় দিলে আমাদের i এর মান চলে আসবে। বুঝা গেছে? জি স্যার। এইভাবে কাজ করতে হবে। তো এইভাবে যেহেতু বলেছে অক্সিজেন পরমাণু দ্বিপারমাণবিক, তাহলে আমরা এইভাবে কাজ করতে পারলাম। আর কারো কোনো কোশ্চেন, কারো কোনো সমস্যা থাকলে বলো, না থাকলে আমরা নেক্সট চ্যাপ্টারে আজকে চলে যাব। কারণ আমাদের কিন্তু মাত্র আমরা চতুর্থ চ্যাপ্টারে আছি। আমরা যদি এই স্লো রেটে পড়তে থাকি তাহলে কিন্তু আমাদের সিলেবাস কমপ্লিট করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তখন কি করতে হবে, শেষের দিকে চ্যাপ্টারগুলো তোমাদেরকে খুব তাড়াহুড়া করে পড়তে হবে। আর কোনো কিছু তাড়াহুড়া করে পড়লে সেটা যে ভালো হয় না সেটা তোমরা অবশ্যই ভালো মতো জানো। বুঝা গেছে? আচ্ছা, এখন যেটা করতে হবে তোমাদের, আর কারো কোয়েশ্চেন থাকলে বলো, আর কারো কনফিউশন থাকলে বলো কোথাও। আছে? না স্যার। আপাতত নাই। ঠিক আছে, এখন আমাদের এই চ্যাপ্টার কিন্তু পরবর্তী চ্যাপ্টারে এই চ্যাপ্টারে অনেক কিছু কাজে আসবে, যেমন ঘূর্ণন গতিশক্তি, জড়তার ভ্রামক, তারপর হচ্ছে গিয়ে আমাদের ফোর্স কাজে আসবে, ত্বরণ, ঘর্ষণ, এগুলো সবই কাজে আসবে, একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চ্যাপ্টার আমরা আজকেই শুরু করব। আমরা হচ্ছে এই চ্যাপ্টার পর্যন্ত পড়লাম, এখন বাজে 5:12, আমরা হচ্ছে 15 মিনিট পর জয়েন করব। ঠিক আছে, আমাদের ক্লাসটা আমরা এখানে একটু রেস্ট নেই, একটু 15 মিনিট রেস্টের পর আমরা, এখন বাজে 5:13, তো 5:13 আমরা জয়েন করবো এক্স্যাক্টলি, কেউ লেট করবে না। 15 মিনিট যোগ করলে কত হবে, 28, 5:28 সবাই আবার জয়েন করবা, আগেই জয়েন করে ফেলবা, মনে থাকবে? জি স্যার। 15 মিনিট একটু ব্রেক নাও আমরা।